দায়িত্ব গ্রহণের ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। এই অর্জন ধরে রেখেই দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপি সরকারের ৬ মাস উপলক্ষে আজ প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে মতবিনিময়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মন্ত্রীরা। চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। আমরা বিস্তারিত আলোচনা করতে চাই সরকারের ৬ মাসের কর্মসূচি এবং জনগণের প্রত্যাশা নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। তবে আরেকজন অতিথি বিএনপি দলীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের যুক্ত হওয়ার কথা রয়েছে, তিনি এখনো যুক্ত হননি। আমরা আলোচনাটি ফরিদুল হককে দিয়ে শুরু করতে চাই। ফরিদুল হক, অনেক ধন্যবাদ এবং স্বাগত সংবাদ যোগে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বর্তমান সরকার ৬ মাস সময় পার করলো। ছোট করে যদি একটু মূল্যায়ন করতেই বলি যে ভালো দিক আপনার কাছে কোনটি? প্রথমে ১ নম্বরে আপনি মার্ক দিবেন, আর কোনটি হচ্ছে খারাপ দিক সেটি ১ নম্বরে মার্ক দিবেন। এটা আসলে জি, ধন্যবাদ আপনাকে। এটা আসলে ১-২ করে তো বলা কঠিন। তবে ভালো দিক যদি বলতে হয় তাহলে মানে যে কোনো সময়ের তুলনায় কিছুটা সহনশীলতা আমরা দেখতে পেয়েছি। এইটা একটা ভালো দিক। কথা বললে আমলে নেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্র বিশেষে, এটা একটা ভালো দিক। আর খারাপ দিকের ব্যাপার যেটা, সেটা যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের মনে রাখা দরকার যে এইবারের যে নির্বাচনটা হয়েছে, এবারের যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের পরের যে সরকারটা, এটা কিন্তু সাধারণ সময়ের নির্বাচন কিংবা সাধারণ সময়ের সরকার নয়। তো আমরা কিন্তু একটা নির্দিষ্ট কমিটমেন্টের উপরে নির্বাচন করে তারপরে কিন্তু ট্রানজিশনের মধ্যে আছি। তো এখানে আমাদের প্রধান কমিটমেন্ট ছিল সংস্কার। তো সংস্কারের জন্য যেই উদ্যোগগুলো কিংবা যে মানে ঐক্যমতে আমরা ছিলাম, সেইখানে আসলে সরকার মানে কি বলে যে একরকম জনগণের সাথে প্রতারণাই করেছে প্রাথমিকভাবে। তো এইটা একটা প্রধান খারাপ দিক। আর বাকি আরো অনেক দিক আছে, আমি যদি আপনি একটা একটা করে বলতে বলছেন এই জন্য আমি আর বেশি গেলাম না, না। সেটা তো হয়তো সাধারণভাবে একটু জানতেই চাওয়া। তার পাশাপাশি যদি একটু বলবেন আমাদেরকে যে আপনারা এর মধ্যে বেশ কিছু অভিযোগও করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মূল্যস্ফীতি সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং কর্মসংস্থানের বিষয়টি নিয়ে আপনারা এর মধ্যে নানা সময় আলোচনা করেছেন। সেই বাস্তবতায় থেকে আসলে সরকার বলেছে যে বর্তমানে আসলে যে সবচেয়ে বড় সংকটটি এই মুহূর্তে সবাই কম বেশি আমরা জানি যে জ্বালানির এক ধরনের সংকটের মধ্যে আসলে দেশ আছে। সরকার চেষ্টাও করছে বাইরের দেশের যুদ্ধের কারণে হোক এবং অন্যান্য আরও অনেক জায়গা থেকে এই বিষয়টি ফয়সলা করার চেষ্টা করা হোক না কেন, কিন্তু এখন পর্যন্ত এটা সুফল আসলে এখন আমরা পাচ্ছি না। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টিকে মাথায় রেখে সামনের দিনগুলোতে সরকারের কি ধরনের পরিকল্পনাটি করা দরকার? কারণ জ্বালানির সংকটটি সহসাই আসলে তো সমাধান হয়ে যাচ্ছে না। জি, না, জ্বালানির যে ব্যাপারটা হয়েছে এখানে সংকট আছে, এটা যেমন ঠিক আছে, কিন্তু আপনি সংকটটা যে রিয়েলি আছে এবং সংকটটা আহ, সমাধান করার ব্যাপারে সরকার আপনি যে আহ, আন্তরিক এবং উদ্যোগী, সেটা জনগণকে বিশ্বাসযোগ্য উপায়ে মানে দেখাতে পারতে হবে। এই জায়গাটাতে একটা বড় সংকট তৈরি হয়েছে। যেমন যখন ফুয়েল ক্রাইসিস হলো, ফুয়েল ক্রাইসিসের সময় যখন দাম সমন্বয় করা হচ্ছিল না, তাতে করে একটা সময় লম্বা লাইন আমরা দেখলাম। যখন দাম সমন্বয় করা হলো, হঠাৎ করে লাইন উধাও হয়ে গেল এবং এটা কিন্তু একটা মার্কেটে বড় ধরনের শক লাগলো। কিন্তু যখন ওই দাম সমন্বয় করা হচ্ছিল না, তখন মজুদ এবং পাচারের সুযোগ করে দেওয়া হয়েছে। এটার মধ্যে দিয়ে একটা বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বর্তমান যে সংকটটা, এই সংকটের মধ্যে দিয়ে আমরা দুইটা তিনটা বড় প্রবণতা দেখতে পাচ্ছি। যে গতকালকে বাংলাদেশ ব্যাংকে এবার প্রথমবারের মতো সরকার তাদের করেছে এবং এটা বোঝা যাচ্ছে এখন আস্তে আস্তে যে কেন এগুলো হচ্ছে। এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই একটা ব্যাংক, এসালম সংশ্লিষ্ট একটা ব্যাংকের পুরনো পর্ষদকে ফিরিয়ে আনা হয়েছে। এসালমের একটা পাওয়ার প্ল্যান্টকে এলসি করার অনুমতি দেওয়া হয়েছে।
হ্যাঁ, তো এর মানে মানে ব্যাপারটা হচ্ছে যে আর্থিক খাতে যে আপনার অপরাধী, যার বিচার চলতেছে, তদন্ত চলতেছে, যারা মানি লন্ডারিং, আপনার ব্যাংক লুট, ঋণ খেলাপি সহ বহু বহু আর্থিক অপরাধের সাথে যুক্ত, যাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা, তাদেরকে এখন আপনি নতুন করে এলসি ওপেন করতে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে আরো দুইটা কোম্পানি, সালমান এফ রহমানের গ্রুপ এবং আর একটা কোন একটা কোম্পানি, তাদেরকে একই ধরনের সুবিধা দেওয়া হয়েছে। তো এতে করে বোঝা যাচ্ছে, এবং পাশাপাশি বসুন্ধরার ইস্যুটা তো আছেই, বসুন্ধরাকে জ্বালানির একটা মানে বড় অংশ তুলে দেওয়ার একটা পায়তারাও আমরা দেখতে পাচ্ছি। তো এতে করে যেটা হয়েছে যে এই সংকটটা আদৌ সংকট কিনা সেটা নিয়ে যেমন একটা সন্দেহ তৈরি হয়েছে, আর যদি সংকট থাকে হয় রিয়েলি, সেই সংকটটাকে মানে সেই সংকটটাকে ইস্যু করে এই ধরনের অলিগারদের কাছে আবারও তুলে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন কিংবা সন্দেহ তৈরি হয়েছে। একটু মনে রাখা দরকার যে আপনার মানে এই জ্বালানির যে সংকটটা, এটা যত না সংকট, যেই কারণে আপনার ধরেন বিদ্যুতের ক্রাইসিসটা হচ্ছে, এটা কিন্তু জ্বালানি না পাওয়ার সংকটের তুলনায় বরঞ্চ গুড ম্যানেজমেন্ট, মানে কখন কোন আপনি নিবেন, কোথায় ভর্তুকি দিবেন, কোথায় দিবেন না, কোথায় আপনার মানে ধরেন গ্যাসের সংকট হচ্ছে, তাহলে ফার্মাস অয়েল কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে ভর্তুকি পায় এবং ওদের কাছ থেকে আমরা যাতে সাপ্লাই ঠিক মতো পাই, এরকম অনেকগুলো ইন্টারনাল ম্যানেজমেন্টের ব্যাপার ছিল। সেই ম্যানেজমেন্ট করতেও ব্যাপক ব্যর্থতা দেখা গেছে, এবং এইটার একটা অন্যতম প্রধান কারণ জ্বালানি সেক্টরে যে মন্ত্রীকে বসানো হয়েছে, তিনি একজন ব্যর্থ মন্ত্রী। তাকে আগের সরকারে সরিয়ে দেওয়া হয়েছিল 2001-06, কিন্তু তাকে এখন এবার মানে প্রমোশন দিয়ে মন্ত্রী করা হয়েছে। তো এইটাতে আসলে কিন্তু আন্তরিকতার জায়গাটা বোঝা যাচ্ছে না, কনফার্ম হওয়া যাচ্ছে না যে এই দেশ চালানোর ক্ষেত্রে, এই সংকটগুলো মেটানোর ক্ষেত্রে আসলে সরকার কতটা আন্তরিক। আচ্ছা, সেই জায়গায় শুধু তো সরকারেরই বয়স 6 মাস নয়, বিরোধী দল হিসেবে আপনাদেরও আসলে বয়স 6 মাস। সেই হিসেব করে আপনাদের যেই ভূমিকাটি হওয়ার কথা, যদি নিজেদেরকে দিকেও একটু তাকাতে বলি, সেখানে কি আপনারা সেভাবে শক্ত অবস্থানে আছেন? আমরা তো ধরেন এটা তো ওই যে যেটা হয়েছে যে শক্ত অবস্থান বলতে বাংলাদেশে সাধারণত যেটা বোঝা হয়, হ্যাঁ, সেই শক্ত অবস্থানের জায়গাতে তো আমরা যেতে চাই না। আমরা চাই সরকারকে চাপ প্রয়োগ করলে সেটা যদি রেশনাল কথা হয়, আমরা যদি অল্প সংখ্যক মানুষ এটা বলি, যদি যৌক্তিক কথা হয়, তাহলে সরকার এটা শুনবে, আমরা এটাই চাই। সো এই জায়গা থেকে ধরেন আমরা লাগাতার কথা বলে যাচ্ছি। দ্বিতীয়ত ধরেন একটা কথা আমাদের বারবার শুনতে হয়েছে গত 6 মাসে, যে সরকারের হানিমুন পিরিয়ড চলছে, এখনই কেন এত কথা বলতে হবে। তো অবশ্য আজকে একজন মন্ত্রী অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন সরকারের হানিমুন পিরিয়ড শেষ। আশা করি আগামীকালকে থেকে আমরা আরো শক্ত ভাষায় বিরোধিতা করব। আচ্ছা, এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথিও যুক্ত হয়েছেন আশা করি, কাজী মাহবুবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। কাজী মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং আপনার কাছে জানতেই চাই, আমরা আসলে সরকারের 180 দিন নিয়েই কথা বলছিলাম, এবং একেবারে কাগজে কলমে যদি হয় সেটি হচ্ছে আগামীকাল সেই দিনটি পূরণ হতে যাচ্ছে। কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আসলে দেখেছি যে সরকারের পক্ষ থেকে এক ধরনের বিবৃতি বা অনেক মন্ত্রীরা কথা বলেছেন। সেই জায়গায় যদি আপনার কাছে চাই যে 180 দিনের যে মূল্যায়নের, এরই মধ্যে বিরোধী দল তাদের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছে, আপনার কাছে কি মনে হয় সরকারের 180 দিনের কর্মকাণ্ড কতটুকু জনবান্ধব হলো? আমি তো আপনাকে ধন্যবাদ। আমি তো দেখছি যে সরকার যে পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এখন তার এটা একটা প্রস্তুতি পর্ব ছিল, সেই প্রস্তুতি পর্বে পূর্ণ প্রস্তুতিটা 4.5 বছরের জন্য নিতে পেরেছে কিনা। কিছু পাইলট স্টাডি ছিল যেগুলো সে কর্মসূচি ছিল, খালখানন বা ফ্যামিলি কার্ড, সেগুলো সে পাইলট স্টাডি করতে পেরেছে। অনেকগুলো ইন্ট্রোডিউস করে ফেলেছে, অনেকগুলো ইন্ট্রোডিউস করার পথে। আবার সবচেয়ে বড় হলো তার প্রস্তুতিটা কি অবস্থায়। আপনি তো 6 মাসে আসলে পরিকল্পনা পর্ব, এই পরিকল্পনা পর্বটাতে আমি দেখেছি যে সরকার যে সকল জায়গায় তার কমিটমেন্ট গুলো ছিল, বিশেষ করে ম্যানিফেস্টো অনুযায়ী তার কমিটমেন্ট গুলো যেগুলো ছিল, সেই কমিটমেন্ট গুলো কিন্তু সরকার বাস্তবায়ন করছে এবং করার পথে আছে। আর 6 মাসে যে তার টার্গেট ছিল, সেই টার্গেট কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম এরিয়াগুলোতে যেগুলোতে তাদের কমিটমেন্ট ছিল সেগুলো কিন্তু সে বাস্তবায়ন করছে। তবে সাম্প্রতিক যে যুদ্ধ, ইরান যুদ্ধ এবং এই সকল মধ্যপ্রাচ্যের সংকট, তেল সংকট, এই সকল নানান কারণে সরকারের যে স্বাভাবিক আর রানিং সেটা তো বাধাগ্রস্ত হয়েছে, যেটার ফলে তো এর প্রভাব কিন্তু সব জায়গায় পড়েছে। আমরা কিন্তু এটা আলোচনায় আনছি না। এইরকম একটা মহা সংকটের সময় যেখানে সারা বিশ্বই এক ধরনের কোভিডের মতো একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছিল তেলের সংকটের কারণে, এবং পৃথিবীর কোনো দেশে বাদ নেই যারা
এই তেলের দামটা বৃদ্ধি করে না। সেখানে বাংলাদেশ সরকার, একটা নতুন সরকার, মাত্র তার 1 মাস হয়তো বয়স, সেই সময় এই ধরনের একটা সংকট মোকাবেলা করে আবার তার পরিকল্পনা কমিটমেন্ট গুলো রক্ষা করছে। আবার 6 মাস পরে সে জনগণের কাছে জবাব দিচ্ছে যে আমি দেখেন না 6 মাস মধ্যে কি কাজ করলাম আপনাকে তো জানাচ্ছি। এই যে একটা ধারাবাহিকতা, এটা কিন্তু কম অর্জন না, একটা বড় অর্জন। আর একটা বড় অর্জন হলো আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ সুশাসনের কথা বলে আসছি যে সরকারকে অবশ্যই জনগণের কাছে যে ম্যানিফেস্টো গুলো তারা কমিটমেন্ট করে ম্যানিফেস্টোতে, সেটাকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যেতে হবে এবং যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। সেই জায়গায় তো আমরা দেখছি কিন্তু সুশাসনের ক্ষেত্রে যে সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু সরকার যে জনগণের কাছে দায় আছে তার, সেটা কিন্তু এই সরকার প্রকাশ করছে। আমরা কিন্তু এটাই আসলে প্রাথমিকভাবে একটা সরকারের কাছে চাই যে এই সরকারটা বোঝার চেষ্টা করুক যে এই সরকার জনগণের সরকার, জনগণের সাথে তার দায়বদ্ধ। সেটাই বিএনপি সরকার দেখিয়েছে যে সে জনগণের কাছে দায়বদ্ধ। এটা আমার কাছে মনে হচ্ছে আগের সকল সরকারগুলোর তুলনায় ডিফারেন্ট। জনাব তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে প্রতিটা মুহূর্তেই বলে যে আমি জনগণের কাছে জবাব দিতে চাই। এবং এই যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বারবারই কিন্তু সরকারের মুখপাত্ররা জনগণের সামনে এসেছে, তাদের কমিটমেন্টটাকে ব্যাখ্যা দিয়েছে, মানুষ প্রশ্ন করেছে, মানুষ জেনেছে, আবার তারা সমালোচনা করার সুযোগ পেয়েছে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশে আগে কখনো ছিল না। এটা আমরা এভাবে দেখি না, আমরা শুধু দেখছি কি কি কর্মসূচি হলো, কি কি কর্মসূচি হলো না এবং কি কি আপনার তেল, গ্যাস বা অন্যান্য ক্ষেত্রে কি কি ব্যর্থতা, এগুলো শুধুমাত্র সবাই আলাপ করে। কিন্তু আলাপের জায়গাটা যে আমরা একটা সূচনা করছি নতুন ভাবে যে একটা দায়বদ্ধ সরকার, একটা জবাবদিহিমূলক সরকার। আপনি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক সরকারের কথা বলছেন ফরিদুল হক, সেই জায়গায় কতটুকু দায়বদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেছে আপনার দৃষ্টিতে? না, আমি আমাদের সম্মানিত সহ আলোচক ওনার সাথে খুব সিরিয়াসলি ডিফার করি। সেটা হচ্ছে যে যে কমিটমেন্টের কথা উনি বলছেন, সরকারের অন্যতম প্রধান মানে আমাদের প্রথমত মাথায় স্বাভাবিক ভোটের মাধ্যমে পরিবর্তন হয়ে একটা স্বাভাবিক সময় সরকার না, আমরা একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিরাট আত্মত্যাগ করে পারদের মধ্য দিয়ে একটা ট্রানজিশন সময়ের মধ্য দিয়ে আমরা নির্বাচন করে অনেকগুলো কমিটমেন্ট নির্বাচনের আগে আমরা পেয়েছি। এই নির্বাচনের সময় জনগণ আমাদেরকে গণভোটে গণরায় দিয়েছে। সেই গণরায়কে একদম প্রথম দিনই ধরেন যখন বাতিল করে দেওয়া হয়, তখন কমিটমেন্টের ব্যাপারে তো ধরেন একটু তো মানে বড় ধরনের সন্দেহ তৈরি হয়। পাশাপাশি যেই কথা বারবার বলা হয় যে অক্ষরে অক্ষরে পালন করব, 31 দফা পালন করব, ইশতেহার পালন করব, সেখানেও দেখা গেছে সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ সহ বহু জিনিসকে আপনার ধরেন ভেস্তে দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, ভাই ওইগুলো বাই প্রোডাক্ট। আপনি শাসন ব্যবস্থার পরিবর্তন কি করবেন, সেটার মধ্য দিয়ে আমরা সিস্টেমেটিক্যালি কি ধরনের জবাবদিহিতা পাবো সেটা নিশ্চিত হওয়া ছাড়া আপনি এই ধরনের ফ্যামিলি কার্ডের কিংবা এই ধরনের কার্ডের ধরেন কার্ডতন্ত্র দেখাতে গেলে যেটা হবে যে ফ্যামিলি কার্ড নিয়ে ধরেন 20টা উপজেলা কি বলে এখানে ইউনোদেরকে ধরেন হুমকি দামকি দেওয়া হয়েছে, তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। আপনার ধরেন ইন্টারিম সময় আমরা ব্যাপক মাত্রায় দেখেছি যে মব সহিংসতা, কিন্তু ধরেন গত 6 মাসে মব সহিংসতায় 120 জন নিহত হয়েছে, এখন আর কোনো নিউজ হচ্ছে না। ওই নারীর প্রতি সহিংসতা, তারপরে আপনার ধরেন দলীয় কোন্দলের যে সহিংসতা, সেইগুলোর মধ্যে সেইটাও গত বছরের তুলনায় এবছর মানে খুবই বড় পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে। তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে। জ্বালানি ক্ষেত্রের ব্যর্থতার কথা তো আমি ইতিমধ্যে বললাম। তো কিছু গেস্টার প্রচার ভালো আছে, এটা তো আমি বললাম, কিন্তু মোরাললেস ধরেন যেই রকম থেকে তো বড় ধরনের সামনে আমরা দেখতে পেয়েছি। জি, আমরা যেটা আসি আমাদের আরেকজন অতিথির কাছে, এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে পরিবর্তনের কথা আসলে সবাই বলছিলেন এবং বর্তমান সরকারের কাছে সেই প্রত্যাশার জায়গাটা অনেক বেশি এবং বারবারই বলা হচ্ছিল যে নির্বাচনী ইস্তেহারে বিএনপি সরকার যে বিষয়গুলো সামনে রেখেছে সেগুলো আসলে যেন বাস্তবায়িত হওয়ার পাশাপাশি জুলাই সনদের বিষয়টিও যেন বাস্তবায়িত হয়। সেখানে আসলে কতটুকু বাস্তবায়ন করা যাবে বলে আপনার কাছে মনে হয়? কারণ জুলাই সনদের বিষয়টি তো ফয়সালা এখনো হয়নি। ওকে, আমি আপনাকে বলি যে আমাদের গণভোটের ব্যাপারটা তো আসলে এই নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। এখন নতুন করে আলোচনা করার বিষয়গুলো আবার হয়তো বারবারই বলতে হবে। একটা ব্যাপার হলো যে আমরা কিন্তু 91 সালে গণভোট করেছি, আমি জাস্ট ছোট করে বলছি। ওটাও কিন্তু সাংবিধানিক পরিবর্তনের গণভোট ছিল, দ্বাদশ সংশোধনের মৌলিক পরিবর্তন। অনেকে এই জিনিসগুলোকে এভাবে অ্যাড্রেস করে না। মৌলিক পরিবর্তন ছিল দ্বাদশ সংশোধনের মাধ্যমে, একদম কাঠামোই পরিবর্তন হয়ে গেছে। তখন যে প্রক্রিয়ার গণভোটটা আসছে এবং সারা পৃথিবীতে গণভোটটা যে প্রক্রিয়া আসে সেই প্রক্রিয়াটা এখানে ফলো করা হয়নি। তারপরেও এত কিছু নাই, সবাই যদি একমত হয় ডিফারেন্ট কিছু হতে পারে।
তো আমার যেটা মনে হয় সেটা হলো যে বাংলাদেশের সরকার কি 3 মাসে 6 মাসে তৈরি করে ফেলা যাবে? এটা তো কঠিন কাজ। আমরা সকল সংস্কার যদি একবারে করে ফেলি এবং সব যদি কমপ্লিট করি, এটাও অ্যাবজর্ব করা যাবে কিনা এই নিয়ে কিন্তু আমাদের কোনো স্টাডি নাই। তো আমরা কিন্তু এই ধরনের অনেক পরিবর্তন করেছি, যে পরিবর্তন আমরা হজম করতে পারি না। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, এই যে আমরা এখন ফ্লোর ক্রসিং এর কথা বারবার বলছি, ফ্লোর ক্রসিং উঠে দিতে চাই, সেটা কিন্তু মানে চালু করতে চাই। ফ্লোর ক্রসিং কিন্তু একসময় চালু ছিল, কিন্তু আমরা ফ্লোর ক্রসিং কিন্তু অস্থিতিশীল সরকারের কারণে এটা বাদ দিয়েছি স্বাধীনতার পরে। তো আমাদের এখানে কোনো কিছু কিন্তু যাচাই বাছাই করা খুব কমই হয়। আবার দেখেন অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু প্রতি 2025-24 সালে প্রতি 9 দিনে একটা অধ্যাদেশ হয়েছে, 2025 সালে প্রতি 5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে যে অধ্যাদেশগুলো জারি করা এবং জুলাই সংসদ সনদ বানিয়েছে এই অধ্যাদেশগুলোর একটা বড় কাঠামো। তো এই যে এত অল্প সময় যেগুলো যাচাই বাছাই কতটুকু হয়েছে, এগুলো যাচাই বাছাই ছাড়া যদি আমরা সবই প্রমোট করে দেই, রাষ্ট্র পরবর্তীতে কোনো ধরনের দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা বা রাষ্ট্রের মধ্যে কোনো শৃঙ্খলা থাকে কিনা এগুলো কিন্তু দেখতে হবে। আর 133টা অধ্যাদেশের মধ্যে অলরেডি আমরা 120টা অধ্যাদেশ কার্যকর দেখতে পাচ্ছি, বাকি অধ্যাদেশগুলোর জন্য কমিটি হয়েছে। হ্যাঁ, অবশ্যই মেজর কিছু বিষয় আছে যেগুলো আমাদের সমাধানে আসতে হবে, গুম এবং অন্যান্য বিষয়গুলো। তো সেটা আমরা মনে হয় আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে গুমের ব্যাপারটাও কিন্তু সিরিয়াসলি আর্থসামাজিক সবকিছু বিবেচনা করে এটাকে চিন্তা ভাবনা করতে হবে। একটা সরকার 6 মাসে 9 মাসে এমনকি 5 বছরেও যে সুশাসন দিয়ে ফেলবে, সেটা আমি মানে এই সকল রাষ্ট্রে খুব বেশি প্রত্যাশা করি না। কিন্তু আমি চাই যে কর্তৃত্ববাদ ফেসিবাদের যেই দুঃশাসনগুলো ছিল, যে গুম খুন অত্যাচার নিপীড়ন মানুষকে বাড়িতে উঠিয়ে নিয়ে যা, এগুলো যেন বিএনপি সরকারের আমলে না হয়। এবং সেটাই আমি গত 6 মাস দেখলাম যে বিএনপি সেই জায়গায় আমরা আইন শৃঙ্খলার একটি বিশাল অভিযোগ আসলে বারবারই দেখি। একটু শেষ করি। আমরা গত 6 মাসে বিএনপি সরকারকে দেখলাম যে তারা গুম খুন এবং কর্তৃত্ববাদী রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যেগুলো বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু তারা আর রপ্ত করে না। এবং এটা যদি অব্যাহত রাখে, আমার একটা মানে আমার ডিসকাশনটা হলো এরকম যে অ্যাটলিস্ট আমরা যেন আর নেগেটিভ জায়গাগুলোতে না যাই। এটা যদি অব্যাহত রাখতে পারি, একটা পর্যায়ে দেশ যেতটুকু আমরা সংস্কার করছি এবং ভবিষ্যতে যেগুলো আমাদের কমিটমেন্টের জায়গায় আছে তৈরি করতে পারলে, কিন্তু সংস্কার করতে পারলে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাব। ফরিদুল হক, আমাদের হাতে সময় খুবই কম, 1 মিনিটের মতো যদি আপনার কিছু যুক্ত করার থাকে। না মানে এটা ধরেন উনি বলেছেন, এখন একই কথা বারবার বলাটাও ধরেন মানবাধিকার কমিশন যেটা উনি বললেন যে 133টা অধ্যাদেশ, এখন 133টা যেটা বলা হয় যে বেশিরভাগ গুলো করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থা সংস্কারের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো সেগুলো বাতিল করে, যেমন বিএনপি কমিটমেন্ট করেছিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করবে, সেটা সচিবালয় করা ছিল, সেটা বাতিল করা হয়েছে। মানবাধিকার কমিশন বাতিল করা হয়েছে, বাতিল করে আবার এখন যে মানবাধিকার কমিশন করা হয়েছে সেইটা আমরা তুলনা করে দেখলাম যে এইটা 2009-এ হাসিনা সরকারের করা যে মানবাধিকার কমিশন তার থেকেও খারাপ। তখন তাও কমিশন চাইলে সরকারের কাছে আবেদন করতে পারতো, এখন কমিশনকে সরাসরি ওই বাহিনীর কাছে আবেদন করতে হবে যেই বাহিনীর বিরুদ্ধে গুম কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। তো এতে করে কমিশনকে আসলে ধরেন বাহিনীর অধীনে নিয়ে যাওয়া হলো, তো এতে করে কিভাবে সুশাসন আসবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা অন্তত একটা রিপোর্টেড কেস আমাদের কাছে আছে যে 4 মাস ধরে মংলাতে একজন জেলেকে কিংবা একজন ওইখানকার একজন বাসিন্দাকে গুম করে রাখা হয়েছে, তার এখনো কোনো হদিস কিন্তু পাওয়া যাচ্ছে না। আর মব ভায়োলেন্স সহ সহিংসতার যে তথ্যগুলো আমি দিলাম সেগুলো তো মানে বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট, এবং এটা আজকেই এসেছে, আজকে 6 মাস হিসেবে বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে। জি, আলোচনা আসলে চলতেই থাকবে। আমরা আজকে আর সময় দিতে পারছি না আপনাদের দুজনকেই, নিশ্চয়ই আবারও আগামীতে কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন 71-এর সাথে।